প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটি মারাত্মক একটি গল্প। তো সবসময় তো নাটক সিনেমার কথা বলেই থাকি, আজকে না হয় নাইবা বললাম। তো আমার গল্পগুলো তোমাদের কাছে কেমন লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সাবস্ক্রাইব করার ফলে তোমরা আমাদের চ্যানেলের গল্পগুলো প্রতিনিয়ত কন্টিনিউ শুনতে পারবে এবং সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, চলো গল্পটি শুরু করা যাক। গল্পটি ছিল, প্রিয় বন্ধুরা, আমি শহরে একাই থাকতাম। তো আমার চাকরির রিটায়ার্ড হয়ে গেছে। হয়ে যাওয়ার পর যে আমি এখন দেশে চলে যাব সিদ্ধান্ত নিয়েছি। তো দেশে যাওয়ার জন্য যে আমি ঘরের মাল সামানা কীভাবে নেব, সেই জন্য আমি একটি ট্রাক বুকিং করি। ট্রাকে যে ট্রাক ড্রাইভারের সাথে কথাবার্তা বলি, বলার পর ট্রাক বুকিং দেই। বুকিং দেওয়ার পর কথা অনুসারে ট্রাক ড্রাইভার ওনার লোকজন এনে আমার ঘরের সমস্ত জিনিসগুলো নামিয়ে নামিয়ে ট্রাকটা বুকিং করে ফেলে এবং আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর ট্রাক বুকিং যে করলো এখানকার লোকজন সাথে নিয়ে, সেই লোকগুলো আর ট্রাকের সাথে গেল না, কারণ গ্রামে গেলে আমাদের মাল সামানা নামাতে আর সমস্যা হবে না, সেখানে অনেক লোকজন আছে। যাকে আমরা মাল সামানা নিয়ে রওনা হয়ে গেলাম। যাওয়ার পর রাস্তায় অনেকটা দূর যেতে যেতে অনেক ক্ষুধা পেয়ে যায়। তারপরে আমরা রাস্তায় দাঁড়াই একটা হোটেলের সামনে। দাঁড়ানোর পর আমরা ওখানে বেশ কিছু খাওয়া দাওয়া করি। তো যেহেতু শুধু ড্রাইভার আর আমিই ছিলাম, আর কেউ ছিল না আমাদের সঙ্গে, সেক্ষেত্রে ড্রাইভার আমাকে একসঙ্গে বসে খেতে হতো। তো আমরা ওখানে হোটেলে অর্ডার করে একসঙ্গে খাই। খাওয়া দাওয়া করার পর সেখানে বিলটা আমিই দিয়েছি। দেওয়ার পর আমরা মোটামুটি ট্র্যাকে আবার উঠে গেছি যে আমরা আবার আমাদের গন্তব্যে রওনা হব। উঠে যাওয়ার পর খেতে বসলাম, খাবার সময় ড্রাইভার বারবার আমাকে দেখছিল, আমার দিকে তাকাচ্ছিল, দেখছিল, বারবার বুকটার দিকে ধ্যাপ ধ্যাপ করে তাকিয়েছিল। আমি বুঝেও না বোঝার ভান করেছিলাম যে এমনি হয়তো তাকাচ্ছে, এভাবে কেন তাকায়, মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন। অন্যদিকে আমি একা মানুষ, সব কিছু মিলিয়ে একটু ভয় পাচ্ছিলাম, আবার এটাকে ইগনোর করার চেষ্টাও করছিলাম। যাক, এভাবে যেতে যেতে আরও কিছুটা দূর এগিয়ে গেলাম। তো উনি যাওয়ার পর নির্জন একটা জায়গায় ট্রাকটাকে দাঁড় করায় বলতেছে যে আসলে আমি একটু নিচে আমার কাজ আছে, আপনি বসেন, আমি আসতেছি। এই কথা বলে প্রায় 5 মিনিটের মতো সে নাই। আমি ভাবলাম ড্রাইভাররা অনেক সময় গাড়ি চালাতে চালাতে হয়তো ওই তো বুঝই তো পায়, সেটা হয়তো করতে গেছে, চলে আসবে। তো অনেক নির্জনের কারণে ভয়ও লাগছিল, কীরকম একটা আতঙ্ক ভিতরে, তার উপর ওরকম করে উনি তাকাচ্ছিল। তো বিষয়টা আমার কাছে কেমন জানি লাগছিল। যাকে একটু পরে উনি চলে আসলো। আয়শা ট্রাকটাকে কী করলো, রাস্তার উপর থেকে বা মানে ভেতরে আরেকটা ফাঁকা জায়গা, মাঠের মতো রাস্তা গেছে, ওই দিকে নিয়ে গেল। আমি বললাম, কী ব্যাপার, আমরা তো সোজা যাব, তাই না? আপনি এদিক কোথায় যাচ্ছেন? বলছে, না, একটু কাজ আছে, সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে বসুন। এই কথা বললো। আমি না তখন আরও একটু বেশি ভয় পেয়ে গেলাম। আসলে লোকটা করতে চাচ্ছেটা কি, আমি তো বুঝতে পারছি না কিছু। তো যাক, উনি আমার কথা শুনলেন না কোনো। আর এতটা নির্জন, আশেপাশে কোনো মানুষ নাই। হ্যাঁ, রাত্রি প্রায় 2:45 বাজে, তখন তো কোনো মানুষ থাকার কথাও না রাস্তাঘাটে। পরে কী করলাম, সাহসের সাথেই চুপচাপ, এখন ভয় পেয়ে কী করব, আতঙ্ক হয়ে কী করব, কিছু তো করার নেই। পরে লোকটা ওখানে গাড়িটা নিয়ে দাঁড়ালো, ওই ফাঁকা মাঠের দিকেই দেখলাম, টাইনা ভিতরে নিয়ে চলে গেল। সেখানে আরও নির্জন, হ্যাঁ, কেউ নাই। না থেকে গাড়িটা স্টপ করে উনি একটা বোতল বের করলো বা একটা মগ বের করলে আমাকে একটু পানি দিল খাওয়ার জন্য। বলতেছে, এটা খাও,
তখন আর আপনি না, বলতেছে এটা খাও, এটা খেলে ভিতরে যে আতঙ্কতাটা আছে সেটা বলবো। আমি বললাম, আপনি এভাবে গাড়ি এখানে দাঁড় করিয়ে আমাকে এসব কী খেতে দিচ্ছেন? বলতেছে খাও পানি। তো মোটা ওটা পানি ছিল না, হ্যাঁ ওটা ড্রিঙ্কস ছিল। তো আমি বললাম, আসলে আহ, এটা তো পানি না, এটা তো ড্রিঙ্কস, আপনি এটা কেন দিচ্ছেন? বলছে আসলে এটা না খেলে না আমি গাড়ি চালাতেই পারবো না। তখন আমি বললাম, ও আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে আপনি খান, আমি এগুলো খাই না। বললো না, আপনাকে একটু খেতে হবে, খান, কোনো ব্যাপার না। তো এতটা জোর করছিল, আমি খেয়েই ফেললাম। তো খাওয়ার পরে আমি আর মানে কিছুই বলতে পারি না, হ্যাঁ কিছুই বলতে পারি না, প্রায় বেহুশ, কিন্তু অনুভূতিটা ভিতরে আছে। আমি ওটা খাওয়ার পরেই ওই ট্রাকের ভিতরেই মনে করো উনি আমার সব কিছু মানে তছনছ করে দিছে। ফিলিংসটা ছিল ভিতরে খুবই, মনে হচ্ছে যে আমাকে কেউ মজা দিচ্ছে আমার সাথে, মানে বুঝতেই তো পারছো কি বলছি আমি। আমাকে মানে কেউ আমার দেহটাকে নিয়ে খুব সুন্দর করে খেলছে, এই ধরনের একটা অনুভূতি। তো যাকে ওইটা করার পর আমার নেশাটা কেটে যায়। যাওয়ার পর দেখি যে মানে বলছে রিল্যাক্স, কোনো ব্যাপার না। আমি বললাম, আপনি এটা কী করলেন? আপনি তো আমার সাথে মানে আমার সব কিছু কেড়ে নিয়েছেন। আপনি যে আমার বডিটার সাথে হায়নার মতো করে ঝাঁপিয়ে পড়ে এতক্ষণ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলেন সেটা তো আমি বুঝতে পেরে গেছি। কিন্তু এটা কেন? এভাবে কেন? ছলচাতুরি করে কেন? এটা কি আপনি ঠিক করলেন বলেন তো? বলে মাঝে মাঝে হয়ে যায়, তোমাকে আমার খুব ভালো লেগে গেছে। আমি বললাম, আমি অনেক বয়স হয়ে গেছে আমার, তাছাড়া আমি মানে আমার লাইফে বিয়ে শাদি করিনি, কারোর সাথে এরকম সম্পর্কই স্থাপন করিনি আমি। আর আপনি আমার মানে সাদা শরীরটার মধ্যে এভাবে দাগ কী করে লাগাই দিতে পারেন বলেন তো? পরে উনি আমাকে বলল যে অ্যাকচুয়ালি আমিও ঘরে ছিলাম, নেশার ঘরে করে ফেলেছি, সরি। এর জন্য আমি সর্বরকম শাস্তি পেতে প্রস্তুত আছি। বললাম, আপনাকে কী শাস্তি দিলে এটার মানে আমার ক্ষতটা পূরণ হবে? তখন আমি, যেহেতু আমি আমার লাইফে কখনো কিছু করি না, আমার বয়সটা অনেক বেশি, তখন আমি বললাম, ঠিক আছে, তুমি যদি আমার ক্ষতিপূরণ করতেই চাও তাহলে আমাকে বিয়ে করে নাও, নিয়ে আমার সাথে সংসার করো। তখন আমি ওনাকে এই প্রস্তাবটা দিই, আর উনি ওই যে ফার্নিচার নিয়ে আমার সঙ্গে আসছে, আর ফিরে যায়নি। তখন থেকে আমরা গ্রামে সংসার করছি। তো আসলে গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ যে উম, ভুল সবার মানুষের কম বেশি হয়ে থাকে। কেউ শুধরায় আর কেউ শুধরায় স্বীকারই করতে চায় না, এটাই হচ্ছে পার্থক্য। তো আমি শুধরাই নিতে পারছি, যেটা হওয়া উচিত ছিল না সেটা আমার সাথে হয়েছে, আমি শুধরাইও নিছি। বা যে আমার সাথে এই কাজটা করেছে সেও শুধরিয়ে নিয়েছে, সে বুঝতে পারছে নিজের ভুলটা। সবার ভুলটা কিন্তু সবাই বুঝে না। তো আমার মতো যে সবার সাথে হবে বিষয়টা এমন না। সেদিন আমাকে মেরে ফেলতে পারতো, গাড়ির নিচে চাপা দিয়ে দিতে পারতো, আরও অনেক কিছু হতে পারতো আমার সঙ্গে। সে যাই হোক, ভাগ্যক্রমে বেঁচে গেছি হয়তো, বা এই বয়সে এসেও এত ভালো মনের একজন মানুষকে আমি সঙ্গী হিসেবে পেয়েছি। সেটা কিন্তু সবার সাথে নাও হতে পারে, এই জন্যই তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করা। তো আমাদের কখনোই উচিত নয় এই ধরনের রিস্কি কাজগুলো মেয়ে হয়ে একা একা করা। সাথে অবশ্যই গার্ডিয়ান কেউ না কেউ থাকা দরকার আছে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।